আচ্ছা, তো আজকে আমরা শুরু করব স্ট্যাটিক ফাংশন দিয়ে। তো স্ট্যাটিক ফাংশনের আগে আমরা একটু মনে করার চেষ্টা করি যে হোয়াট ইজ স্ট্যাটিক ডাটা মেম্বার। কারো মনে আছে কিনা? স্ট্যাটিক ডাটা মেম্বার কি কে বলতে পারবা? আর যে মেম্বারটা চেঞ্জ করা যাবে না। না, ওইটা তো কনস্ট্যান্টে চলে গেল। স্ট্যাটিক যে মানটা আপডেট হবে ওটা থাকি যাবে, সেট থাকবে। ক্লাসের ক্ষেত্রে স্ট্যাটিকের মূল প্রপার্টি হচ্ছে কি, যে সম্ভবত মেম্বার ডাটাগুলো যখন থাকে তখন হচ্ছে ক্লাসের যতটা অবজেক্ট আমি তৈরি করি প্রত্যেকটা অবজেক্টের জন্য কি আলাদা আলাদা কপি হয়। কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে কি হয়, ধরো একটা ক্লাস এর দুইটা অবজেক্ট আছে এক্স ওয়াই, তো ওই ক্লাসের একটা মেম্বার ডাটা ধরো কি নাম দিব, ধরো হচ্ছে এম, তাহলে এ অবজেক্টের জন্য মেম্বার ডাটা এম একবার তৈরি হবে, বি অবজেক্টের জন্য মেম্বার ডাটা এম হচ্ছে তৈরি হবে, মানে মেমোরিতে জায়গা নিবে। কিন্তু ধরো সি হচ্ছে ওই ক্লাসের একটা স্ট্যাটিক ডাটা, তাহলে অবজেক্ট এ বা অবজেক্ট বি এর জন্য কি সি আলাদা আলাদা কপি হবে? না স্যার, একটাই না হবে। স্যার, ওই ক্লাসের যত অবজেক্টে আমরা করি না কেন স্ট্যাটিক ডাটা হচ্ছে একবারে ক্রিয়েট হবে, এবং এটা হচ্ছে আগে ক্রিয়েট হয়ে যায়। আমি অবজেক্ট ক্রিয়েট করার আগেই হচ্ছে এটা ক্রিয়েট হয়ে যায়, এবং সবাই ওই সেমটাকেই কি করে নিয়ে কাজ করে। তো এটুকু হচ্ছে আমরা আগে থেকে জানি। এই এক্সাম্পলে আমরা দেখি, নতুন যেটা সেটা আমরা আসব। এখানে হচ্ছে গামা নামে একটা ক্লাস করেছে, তার হচ্ছে টোটাল এই মেম্বারটা হচ্ছে কি স্ট্যাটিক মেম্বার, আর আইডি হচ্ছে নরমাল ডাটা মেম্বার। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি টোটাল এই ভ্যালুটাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হবে, এবং এই গামাটাকে কোথায় ডিফাইন করতে হয়? আউটসাইড দা ক্লাসকে, সরি এই টোটালটাকে, মানে যে ইনিশিয়ালাইজেশনটা করব সেটাকে হচ্ছে যে আমরা ক্লাসের বাইরে করা লাগবে। এখানে জাস্ট হচ্ছে আমরা একটা ডিক্লেয়ার করলাম, কিন্তু এটাকে ক্লাসের বাইরে আমাকে আবার ডিফাইন করে নিতে হবে। এটা আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি, অথবা অন্য যে কোনো ভ্যালু দিয়ে কি ইনিশিয়ালাইজ করতে পারি। আর এই টোটালটা যে কোন ক্লাসের স্ট্যাটিক মেম্বার সেটা বোঝার জন্য আমাকে স্কোপ রেজলিউশন ইউজ করতে হবে, যেহেতু আমি এটা আউটসাইড দ্য ক্লাস হচ্ছে এই মানটা অ্যাসাইন করছি। এটা কিন্তু আমি ভিতরে কিন্তু করতে পারবো না, ভিতরে কিন্তু এরকম লিখতে পারবো না স্ট্যাটিক ইন টোটাল ইকুয়াল টু 0, এটা কিন্তু ভিতরে লেখা যাবে না। তো এটুক পর্যন্ত আমরা কিন্তু আগেই জানি, এটা হচ্ছে স্ট্যাটিক মেম্বার ডাটা। আচ্ছা, এখন আমরা যদি কোন একটা ফাংশনকে স্ট্যাটিক করি তাহলে কি হবে? তো এই ফাংশনের ভিতরে আমরা মূলত হচ্ছে স্ট্যাটিক মেম্বার ডাটা বা স্ট্যাটিক মেম্বার ফাংশন নিয়ে কাজ করতে পারবো। এবং এখানে দেখো আমরা শো টোটাল এটাকে যখন আমরা কল করেছি তখন হচ্ছে সেটা বেসিক্যালি আমরা কোনো অবজেক্টের জন্য এটাকে কল না করে আমরা কিসের জন্য করলাম, পুরো ক্লাসের জন্য করলাম। এই জন্য হচ্ছে গামা স্কোপ রেজলিউশন শো টোটাল এইভাবে হচ্ছে কল করেছি, যে গামা ক্লাসের তিনটা অবজেক্ট কি রয়েছে, একটা হচ্ছে G1, একটা G2 আর একটা G3।
আচ্ছা, এখন এখানে আগে আমরা বোঝার চেষ্টা করি যে এই ক্লাসটা আসলে কি করে। তো প্রথমেই হচ্ছে যে আমি অবজেক্ট ক্রিয়েট করলে আমার কনস্ট্রাক্টর ফাংশনটা করবে। তো সেটা হচ্ছে টোটালটাকে হচ্ছে এক, ইনিশিয়ালি টোটাল ভেরিয়েবলটা কত, আমার মান হচ্ছে 0। তাহলে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবে টোটাল প্লাস প্লাস করবে, তার মানে আগে যদি প্রথমবার যখন অবজেক্ট ক্রিয়েট করবে তখন হচ্ছে টোটালের মান হয়ে যাবে 1, এবং এই টোটালের মানটাকে আমরা হচ্ছে কি আইডি যে ভেরিয়েবলটা আছে, মেম্বার ডাটাটা আছে, তার ভিতরে অ্যাসাইন করলাম। তাহলে আমি যদি এখন এখানে ডিসপ্লে করি তাহলে শো টোটাল কত করবে, শো টোটাল কত ডিসপ্লে করবে, 1 স্যার। 1 ডিসপ্লে করবে, কারণ আমার এটা হচ্ছে কল হবে, তাই তো? আচ্ছা, এরপরে যদি আমি G2 G3 আরো দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম তাহলে কি হবে, 3 আমার ডিসপ্লে এখানে হচ্ছে টোটাল প্লাস প্লাসের কারণে প্রথমবার G2 এর জন্য হচ্ছে 2 হয়ে যাবে, তাহলে তার আইডি তে 2 যাবে, আর প্লাস প্লাসের কারণে আবার হচ্ছে G3 এর সময় হচ্ছে আবার এক বেড়ে 3 হবে, তাহলে তার আইডি তে 3 যাবে। এবং এখন যদি আমি শো টোটালকে কল করি তাহলে যেহেতু G2 G3 দুইটা অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি শো টোটালকে কল করলাম, তাহলে আমার এখন হচ্ছে এখান থেকে কত ডিসপ্লে করবে, 3 ডিসপ্লে করবে, তাই না? কারণ এখন হচ্ছে টোটালের মানটা হচ্ছে 3। আর আমি যদি g1.showId বলি তাহলে কত ডিসপ্লে হবে, showId কি করে, স্যার 1 আইডি হচ্ছে তার হচ্ছে আমাদের মেম্বার ডাটা, এবং showId তে হচ্ছে শুধু আইডি নাম্বারটাকে হচ্ছে ডিসপ্লে করে। আর আমরা এখানে হচ্ছে টোটালের মানটা সবসময় আইডি তে অ্যাসাইন করেছি, তাহলে g1.showId কত ডিসপ্লে করবে, 1, g2.showId 2, আর g3.showId 3। তো আমরা মনে হয় এই ধরনের একটা কাজ করেছিলাম, তাই না? ওই যে ল্যাব অ্যাসাইনমেন্ট 3 তে ওই যে বিভিন্ন অবজেক্টের নাম্বারিং করেছিলাম। তো এখানে বেসিক্যালি ওই কাজটাই সিম্পলি হচ্ছে। তো নতুন যেটা পেলাম সেটা হলো এই যে আমরা স্ট্যাটিক যে মেম্বারটা আছে এখানে আমরা কিন্তু আইডি কে শো করছি, কিন্তু এই যে স্ট্যাটিক মেম্বার টোটাল এটাকে যদি কখনো শো করতে চাই যে টোটালের ভ্যালু কত, তাহলেই তখন হচ্ছে আমাদের কি লাগছে, একটা স্ট্যাটিক ফাংশন লাগছে। এবং এই ভয়েড শো টোটাল হচ্ছে এই কাজটা করছে যে এখানে আমরা টোটালকে শো করতে পারছি, কারণ যেহেতু এই স্ট্যাটিক মেম্বার বা স্ট্যাটিক ফাংশন এটা ডাইরেক্টলি কি কোনো অবজেক্টের সাথে রিলেটেড না, এটা পুরো ক্লাসের সাথে রিলেটেড। এই জন্য নর্মালি হচ্ছে আমরা কখনো g1.show total এটা করি না, আমরা পুরো ক্লাসের জন্য হচ্ছে ওটাকে হচ্ছে ডিসপ্লে করি বা ওইটা নিয়ে কাজ করি। তো এইটুকুই হচ্ছে এখানে কাজ। আর লাস্টে হচ্ছে একটা ডিস্ট্রাক্টর এখানে আছে, ডিস্ট্রাক্টরে যেহেতু হচ্ছে টোটাল মাইনাস মাইনাস আছে, তাহলে প্রথম যে এই অবজেক্টটা ডিস্ট্রয় হবে তখন তার আইডিটা দেখাবে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে এভাবে পাবো টোটাল ইজ 1, টোটাল ইজ 3, এটা আমরা আগে দেখেছি। আর অবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আইডি নাম্বার 1 যাবে g1 এর কাছে, g2 এর কাছে 2, g3 এর কাছে 3। আর ডিস্ট্রাক্টর তখন সবার আগে হচ্ছে আমরা জানি রিভার্স অর্ডারে করে, তাহলে 3টা সবার আগে বুঝবে, তারপরে 2, তারপরে হচ্ছে 1। এখানে একটা কথা যেটা বলেছে যে আমরা এভাবে হয়তো করতে পারতাম, গামা ডামি অবজেক্ট ডট শো টোটাল। তো এটা আসলে যেহেতু মানে শো টোটালটা বা টোটালটা আমাদের কোন একটা পার্টিকুলার অবজেক্টের সাথে রিলেটেড না, এই জন্য সাধারণত এইভাবে কলিংটা করি না আর কি। আমরা সাধারণত
এইভাবে হচ্ছে কলটা করি। আচ্ছা, এটাও নেক্সট টপিকস হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট এন্ড কপি ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ হচ্ছে প্রথমে আমরা এখানে দেখব অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা ওভারলোড করব। তো অনেক বইতে এটা অপারেটর ওভারলোডিং চ্যাপ্টারে পড়ানো হয়, তো লেফারের বইতে এটা একটু পরে দেখিয়েছে। তো আমাদের যদি A1 এবং A2 যদি একই ক্লাসের দুইটা অবজেক্ট হয়, তাহলে আমরা দেখেছি যে A2 = A1, এভাবে হচ্ছে কি করতে পারি, অ্যাসাইন করতে পারি। A1 is assigned to A2। তো যখন আমরা এটা লিখি তখন কি হয়? A1 টা প্যারামিটার হিসেবে যায় এটার মধ্যে ওই কনস্ট্রাক্টরে, ওটা এটার মধ্যে রাখে। তাহলে এটা হচ্ছে যে A1 এর সব মেম্বার গুলো A2 তে হচ্ছে কি কপি হয়ে যায়। তো আমরা এর আগে হচ্ছে কাজ করেছি হচ্ছে এরকম, যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি তখন হচ্ছে A1 কে A2 তে কি করেছি, অ্যাসাইন করেছি। তো এটাকে বেসিক্যালি অ্যাসাইনমেন্ট না বলে এটাকে বলা হয়েছে ইনিশিয়ালাইজেশন করেছি। তো এখানে আমরা দেখব যে আমরা ইকুয়াল মানে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা, সেটাকে কিভাবে ওভারলোড করে। তাহলে এখানে দেখো একটা ক্লাস নিয়েছে আলফা, সেই আলফা ক্লাসে একটা মেম্বার হচ্ছে ডাটা। তো প্রথমে কনস্ট্রাক্টর, এটা 0 নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, 1 আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। ডিসপ্লে দিয়ে হচ্ছে আমরা ডিসপ্লে করে দেখাচ্ছি। আর এরপরে দেখো আলফা অপারেটর ইকুয়াল আলফা %, তার মানে এখানে আমরা রেফারেন্স নিচ্ছি এ। তো এটাতেই মূল কাজ হচ্ছে আমাদের হচ্ছে কি যে অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে আমরা এখানে ওভারলোড করলাম। স্যার এটা আগের মতো করা যেত না? মানে ওইটা তো হলো যে বেসিক্যালি হচ্ছে কি ওটা ডিফল্ট যেটা আছে সেটা কাজ করছে, আর এখানে হচ্ছে আমরা নিজেরা হচ্ছে কি করছি। আর এখানে মূলত যেটা করেছে সেটা হলো মানে ওখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যখন ইনিশিয়ালাইজ করি তখন হচ্ছে করেছি, আর এখানে হচ্ছে আমি প্রোগ্রামের ভিতরে যে কোনো জায়গায় কি এই কাজটা করতে পারছি। এটা কিভাবে কাজ করে আমি আসছি, আমি আরেকটা জিনিস একটু দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা তোমাদের একটু মনে আছে কিনা সেটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে। মানে আমরা অপারেটর ওভারলোড করার সময় দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে মেম্বার ফাংশন ইউজ করে আর একটা হচ্ছে ফ্রেন্ড ফাংশন ইউজ করে। কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে আরো তিনটা অপারেটর, ওগুলো আমরা খুব বেশি ইউজ করি, যেমন সাবস্ক্রিপ্ট অপারেটরের ক্ষেত্রে এই রুলসটা আছে, তারপর হচ্ছে ফাংশন কল অপারেটর ক্ষেত্রে আছে। তো ওগুলো তো আমরা খুব সাবস্ক্রিপ্ট অপারেটর হয়তো ইউজ করি, কিন্তু বাকি যে দুইটা আছে সেটা ক্লাস মেম্বার অ্যাক্সেস অপারেটর, ওগুলো খুব একটা ইউজ করি না। কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরটা তো আমরা প্রায় সময় ইউজ করি।
তো এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ওভারলোডিং এর ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে, মানে সেটা তোমাদের মনে আছে কিনা, যে এটা মেম্বার ফাংশন এবং এই ফ্রেন্ড ফাংশন দুইটা দিয়ে কি ওভারলোড করা যাবে? কার মনে আছে কিনা এটা? বলো দেখি। তো মেম্বার ফাংশন দিয়ে তো করা যাচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। ফ্রেন্ড ফাংশন দিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটরকে ওভারলোড করা যাবে কিনা? কেন কথা শোনা যাচ্ছে না কেন? যাওয়ার তো কথা স্যার। না, এটা স্পেশালি রেস্ট্রিক্টেড। শুধুমাত্র মেম্বার ফাংশন দিয়েই কি করা যাবে? অ্যাসাইনমেন্ট অপারেটরকে ওভারলোড করা যাবে, ফ্রেন্ড ফাংশন দিয়ে করা যাবে না। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এখানে দেখো আলফা A137, অর্থাৎ হচ্ছে যখন A1 আমি ক্রিয়েট করেছি তখন হচ্ছে 37 হচ্ছে অ্যাসাইন করছি, তার মানে ইনিশিয়ালাইজ করছি, তার মানে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা কাজ করবে। তাহলে আমাদের ডাটায় তে হচ্ছে ডি, অর্থাৎ হচ্ছে যে প্যারামিটারটা পাঠাচ্ছি সেটা হচ্ছে যাচ্ছে। তাহলে ডাটার মান হবে 37। আলফা 2 এটা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। A2 ইকুয়াল টু A1, এইখানে হচ্ছে আমাদের A1 অবজেক্টের ভ্যালুটা A2 অবজেক্টে যাবে, এবং এইটার মাধ্যমে আমরা কি করলাম, এই অ্যাসাইনমেন্ট অপারেটরকে ওভারলোড করলাম। এখন আমরা A1 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A1 এটা লিখতে পারবো। তাহলে আমরা যদি এখন A2 কে ডিসপ্লে করি, তাহলে A1 এর যে মানটা ছিল সেটাতে আসলো। আচ্ছা, এখন নিচেরটা দেখো, আলফা A3 ইকুয়াল টু A2, এটাকে কি আমি ওভারলোড করেছি না অন্য কিছু হয়েছে? এখানে কি এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি এখানে ওভারলোড হয়েছে কিনা? না স্যার। এইটাকে বেসিক্যালি ওভারলোড বলে না। স্যার এখানে তো ইনিশিয়াল উঠছে স্যার। এখানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন হয়েছে, অর্থাৎ হচ্ছে আমরা এর আগে কিন্তু ওই যে ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটরকে কখনো ওভারলোডের কাজ করিনি, এটাই প্রথম এই বইতে এক্সাম্পল। সমস্যা করছে এই যে এইটা এবং এইটা বেসিক্যালি একই কাজ করছে, কিন্তু এইটা একই না। তো এখানে হচ্ছে যখন A3 অবজেক্ট ক্রিয়েট হচ্ছে তখন A2 এর ভ্যালু দিয়ে সে ইনিশিয়ালাইজ হচ্ছে। এখানে যখন A1 ক্রিয়েট হচ্ছে তখন এই প্যারামিটার যে ভ্যালুটা পাস করছে সেটাতে হচ্ছে ইনিশিয়ালাইজ হচ্ছে, কিন্তু এইটাকে হচ্ছে ইনিশিয়ালাইজেশন বলে না। এটাতে হচ্ছে আমাদের কি হচ্ছে, কপি হচ্ছে, এই অ্যাসাইন হচ্ছে। তাহলে A1 অবজেক্টের ডাটাগুলো আমরা A2 তে কপি করছি। এখানে আমরা হচ্ছে এই ওভারলোডের যেই অ্যাসাইনমেন্ট অপারেটর সেটার মাধ্যমে আছে ওভারলোডিং এর কাছে। আচ্ছা, 1 মিনিট, বাইরে থেকে একজন আসছে।
হ্যাঁ, হ্যালো, আচ্ছা তোমরা, হ্যালো, জি স্যার। হ্যাঁ সরি, ওই বাইরে থেকে একজন লোক আসছিল তো। আচ্ছা, তো আমরা যেটা বললাম সেটা হলো যে আমরা এর আগে হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা দেখেছি, আর এর আগে হচ্ছে মেম্বার টু মেম্বার কপি করেছি, সেটা হচ্ছে কি কম্পাইলার নিজে করে নিয়েছে। কিন্তু এখন আমরা যদি চাই যে এই যে অ্যাসাইনমেন্ট যেটা হবে সেটাতে কি হবে সেটা হচ্ছে আমরা নিজেরা ডিসাইড করব, তাহলে আমরা তখন হচ্ছে কি এই অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ওভারলোড করে নিতে পারি। তো এখানে আমরা দেখলাম অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে হচ্ছে ওভারলোড করেছে। যদি এখানে হচ্ছে এ ডট ডাটাকে ডাটাতে রাখলাম, এরপরে হচ্ছে আমরা রিটার্ন করলাম, যেহেতু আলফাটাকে রিটার্ন করলাম তার মানে হচ্ছে ওইটাই রিটার্ন হচ্ছে বেসিক্যালি। স্যার আচ্ছা এখানে বুঝতেছে কেন ফাংশনটা আমরা কোনটাকে ওভারলোড করব, দুইটাই তো সেম। ওই যে মানে A2 এর জন্য কল হচ্ছে আর A1 টা হচ্ছে প্যারামিটার হিসেবে যাচ্ছে, এটা তো হচ্ছে মেম্বার ফাংশনের কমন অ্যাপ্রোচ। তাইলে স্যার A3 এর জন্য কল হয়ে A2 এর জন্য না যাইতে না না, পারে না? এটাতে কিন্তু ওভারলোডিং হচ্ছে না, ওইটাই তো প্রথমে দেখালাম যে এটা কিন্তু ইকুয়াল ফাংশন এখানে ওভারলোড হবে না, এখানে বেসিক্যালি কনস্ট্রাক্টরের মাধ্যমে কাজটা হচ্ছে। পার্থক্যটা বোঝা গেছে না বোঝা নাই? এই যে বুঝলেন স্যার? আলফা A137 এখানে হচ্ছে কি আমার কোনটা কল হয়, এই যে আলফা ইন্ট ডি এটা কল হয় তাই না? হ্যাঁ জি স্যার। তো ওইটা আর এটা হচ্ছে একই স্টাইল, এই যে আলফা A3 ইকুয়াল টু A2, মানে আর এটা হচ্ছে অপারেটর ওভারলোডিং, এখানে কিন্তু অপারেটর ওভারলোড হয় না, আর এটা হচ্ছে অপারেটর ওভারলোডিং, যে এখানে হচ্ছে আমার ইকুয়াল সাইনটাকে মানে অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ওভারলোড হচ্ছে, কিন্তু প্রথমটা আর এই যে আলফা A3 ইকুয়াল টু A2 এটাতে এটা হচ্ছে বেসিক্যালি ইনিশিয়ালাইজেশন, এখানে হচ্ছে বেসিক্যালি ডিফল্ট কপি কনস্ট্রাক্টর হচ্ছে কাজ করে। স্যার তাইলে ধরেন A2 এর মানটা আবার A3 এর মধ্যে ওভারলোড করব, তখন কি করতে হবে স্যার? A3 বুঝি নাই কথা। A2 এর যে মানটা ওভারলোড হ্যাঁ, করছি ওই মানটা, তাহলে A2 এর একটা মান আছে না, ওই মানটা আমি A3 আর একটা এর মধ্যে অবজেক্টের মধ্যে ওভারলোড করব, তখন কি করতে হবে? ওভারলোড তো না, আমি অ্যাসাইন করব, মানে আমি ইকুয়াল অপারেটরটাকে যদি ওভারলোড করতে চাই এইভাবে হচ্ছে ওভারলোড করতে হবে, মানে এটাকে কিন্তু অ্যাসাইনমেন্ট বলে না, না না দিস ইজ ওইটা না, নট মানে অ্যাসাইনমেন্ট। ধরেন এটা দিব না, মানে এটা দিব না বলতে এই আবার মান এটাকে ধরেন A2 মানটাকে আবার ইয়া করবো আর কি, মানে ওভারলোড করার জন্য তখন কি করতে হবে? মানে তুমি নিচে দিয়ে এরকম লিখতে চাও A3 ইকুয়াল টু A2 এরকম লিখতে চাও? হ্যাঁ হ্যাঁ ওইটা বলতেছি। হ্যাঁ, যদি এটা লিখো তাহলে তখন হচ্ছে যে আমার এটা আর এটা একই জিনিস না, হ্যাঁ তখন কাজ করবে তখন না? হচ্ছে এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ওভারলোড হবে এবং ওভারলোড ফাংশনটা কল হবে। জি স্যার ওইটা ওইটা বলতেছি। কিন্তু আমি যদি অবজেক্ট ক্রিয়েট এটা করার না, সময় মান অ্যাসাইন করি তাহলে ইনিশিয়াল করতে আগে ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ A3 তো অবশ্যই আগে ডিফাইন করে নিতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে না স্যার আগে? ডেফিনেটলি। তুমি অবজেক্ট ক্রিয়েট না করে সেই অবজেক্ট তো আর ইউজ করতে পারবে না, A2 A3 তো অবশ্যই আগে থাকতে হবে। মানে তোমরা মূল পার্থক্যটা হচ্ছে এটা, মানে আলফা A3 ইকুয়াল টু A2 আর A3 ইকুয়াল টু A2, মানে মনে হইতে পারে দুইটা ইফেক্ট এক, কিন্তু দুইটা আসলে এক না। এইখানে হচ্ছে ইনিশিয়ালাইজ হচ্ছে আর এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে, বুঝা গেছে? জি স্যার। মানে এইখানে কখনোই তোমার হচ্ছে অপারেটর ওভারলোড ফাংশন কল হবে না, কিন্তু এইটাতে হচ্ছে অপারেটর ওভারলোড ফাংশন কল হবে। তো এই প্রোগ্রাম থেকে যদি আমরা আউটপুট দেখি তাহলে হচ্ছে এখানে যেহেতু অ্যাসাইন হচ্ছে তাহলে A1 এর ভ্যালুটা A2 তে যাচ্ছে, এবং ওইটাতে আমরা যদি দেখে থাকি তাহলে হচ্ছে এই ডাটা ইকুয়াল টু A ডাটাতে যেহেতু এটা
এ হচ্ছে আমার প্যারামিটার হিসেবে যেটা পাস হয়ে আসছে সেটা, যেটা এটা আবার হচ্ছে আমার রেফারেন্স, তার মানে রেফারেন্স আকার এখানে আসছে। তো এটা ডাটাতে গেল এবং পরে যখন আলফা ডাটাকে রিটার্ন করলাম তখন হচ্ছে কি ওইটা হচ্ছে আমাদের এটুর কাছে চলে আসলো। তার মানে A1 এর কন্টেন্টটা আমরা এখন হচ্ছে কি A2 তে পাচ্ছি। তাইলে আমরা যদি এখন এখানে ডিসপ্লে করি তাহলে হচ্ছে 37 ডিসপ্লে হবে। আবার এখানে যেহেতু A2 A3 তে ইনিশিয়ালাইজ হচ্ছে, তাহলে A3 কে যদি আমরা ডিসপ্লে করি তাহলে এটাও 37 ডিসপ্লে হবে। এই যে আমরা একটু যেটা বলছি, ইনিশিয়ালাইজেশন ইজ নট অ্যান অ্যাসাইনমেন্ট। আলফা A3 ইকুয়াল টু কপি ইনিশিয়াল নট অ্যান অ্যাসাইনমেন্ট, এটাও নট অ্যান অ্যাসাইনমেন্ট, কিন্তু এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। আর ওইটাই আমরা বলেছি যে যদি আমরা ইকুয়াল মানে অপারেটর ওভারলোড না করতাম, এখানে যেটা আমরা করেছি A2 ইকুয়াল টু A1, তাহলে কম্পাইলার নিজ দায়িত্বে হচ্ছে কি মেম্বার টু মেম্বার কপি করে দিত। কখন? যখন হচ্ছে A1 এবং A2 একই অবজেক্টের কি একই ক্লাসের দুইটা অবজেক্ট। আর আমরা যদি চাই যে রেসপন্সিবিলিটি নিজের কাছে নিয়ে আসার জন্য, তখন হচ্ছে আমরা হচ্ছে কি এই অপারেটরটাকে ওভারলোড করব, যেমন এখানে করা হলো। আর এখানে করার সময় দেখো আমরা ফরম্যাটটা ফলো করেছি হচ্ছে এরকম, এখানে একটা এই রেফারেন্স ইউজ করেছি। তো এখানে কোশ্চেন করেছে যে এটা কি ম্যান্ডেটরি কিনা, তো উত্তর হচ্ছে না। তুমি ইচ্ছা করলে পাস বাই ভ্যালুতে পাঠাতে পারতে, কিন্তু জেনারেলি প্রেফারেবল হচ্ছে পাস বাই রেফারেন্সে পাঠানো। তাহলে আমার মেম্বার টু মেম্বার কপি করা লাগে না যখন আমি প্যারামিটার পাস করছি, জাস্ট রেফারেন্স আকার কারণে ওইটা একই নামে ওখানে থাকে। তাহলে এটা আমাদের মানে কোডিং এর ক্ষেত্রে হয়তো অনেক সময় আমাদের অনেক টাইম বাঁচিয়ে দিবে আর কি, এবং মেমোরির ক্ষেত্রে এটা সুবিধা দিবে। যেহেতু এটা পাস বাই ভ্যালুতে হচ্ছে কি ফর্মাল আর্গুমেন্ট আলাদা একটা ভেরিয়েবল আলাদা মেমোরি হচ্ছে অ্যালোকেট করে, কিন্তু পাস বাই রেফারেন্স হচ্ছে কি সেম মেমোরি দুইজন শেয়ার করে, সেই কারণে এটা সবসময় হচ্ছে প্রেফারেবল। আর আমরা যদি রিটার্ন করি, আমরা যদি শুধু A1 ইকুয়াল টু A2 লিখি তাহলে হয়তো আমার রিটার্ন না করলে হতো, কিন্তু অনেক সময় আমরা এরকম যখন লিখি A3 ইকুয়াল টু A2 ইকুয়াল টু A1, তখন হচ্ছে আমাদের রিটার্নটা কাজে দিবে। আচ্ছা, এখানে আগে বললাম যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা একটু সেনসিটিভ ইস্যু। তো একটু আগে বলেছি যে কি করা যায় না, অ্যাসাইনমেন্ট অপারেটরটা ফ্রেন্ড ফাংশন দিয়ে ইনহেরিট করা, সরি ওভারলোড করা যায় না। এখানে আরেকটা রেস্ট্রিকশন দেখো, the assignment operator is unique among operators in that it is not inherited. If you overload the assignment operator in a base class, you can't use the same function in any derived class. মানে এটা মানে অপারেটরের মধ্যে এটা একটু সেনসিটিভ অপারেটর, এই কারণে আমরা ফ্রেন্ড ফাংশন দিয়ে যেমন করা যায় না সেটা দেখলাম, ঠিক একই ভাবে আমরা কি করতে পারবো না, অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইনহেরিট করতে পারবো না। অর্থাৎ হচ্ছে বেস ক্লাসে যদি কোনো একটা ফাংশন থাকে যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরকে নিয়ে কাজ করেছে, ডেরাইভ ক্লাসে অটোমেটিক্যালি সেটা চলে আসবে না। তো এটা একটা ভেরি স্পেশাল রেস্ট্রিকশন, এটা মনে রাখবে। আর একটা কথা হলো যে তুমি যদি মনে করো যে অ্যাসাইনমেন্টে এক্সট্রা তোমার কোনো ফাংশনালিটি নাই, তুমি ইচ্ছা করলে এটা স্কিপ করে দিতে, মানে অ্যাসাইনমেন্ট অপারেটরকে ওভারলোড করারও দরকার নাই। কারণ সেম ক্লাসের যদি দুইটা অবজেক্ট হয়, তাহলে তুমি যদি ওভারলোড না করো তাহলে কম্পাইলার নিজ দায়িত্বে হচ্ছে কি ওভারলোডের কাজটা এই অ্যাসাইনমেন্টের কাজটা করে নিবে, মেম্বার টু মেম্বার নিজে কপি করে নিবে। তো ওইটাই কিভাবে হয় সেটা আমরা এখন আসি যে কপি কনস্ট্রাক্টর, এটা আমরা চ্যাপ্টার 6 এ একটু পড়েছি। এখানে বেসিক্যালি চ্যাপ্টার 6 এ আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডিফল্ট কপি কনস্ট্রাক্টর। আর এখানে আমরা হচ্ছে এখন
আমরা নিজেরাই কপি কনস্ট্রাক্টর বেসিক্যালি লিখবো। তো এই দুইটা ফরম্যাট আমরা একটু আগে দেখেছি যে এই দুইটাকে আমরা বেসিক্যালি ইনিশিয়ালাইজেশন হিসাবে চিনি। এখানে একটা কথা বলছে, কপি কনস্ট্রাক্টর যখন হয় মানে ওই অ্যাসাইনমেন্ট অপারেটরের মূল যেটা সুবিধা, আমরা একটু আগে যেটা কি করলাম, পাস বাই রেফারেন্স দিয়ে করলাম, তো সেখানে একটা বড় বেনিফিট পেয়েছি, সেটা হচ্ছে the difference is that the copy constructor create a new object, অর্থাৎ হচ্ছে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করে। কিন্তু আমরা যদি একটু আগে যেভাবে অ্যাসাইনমেন্ট উপরকে ওভারলোড করেছি, সেখানে হচ্ছে কি কোনো নতুন অবজেক্ট আমরা ক্রিয়েট করিনি আর কি। আচ্ছা, এই এক্সাম্পলটা আমরা একটু দেখি। এখানে দেখো আলফা ক্লাস আছে, আলফা ক্লাসের নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর। আচ্ছা, এটা হচ্ছে আমরা এই এক্সাম্পল হচ্ছে নতুন, এর আগে আমরা এটা ইউজ করিনি। তো ফরম্যাটটা একই রকম দেখো ইয়ার মতো, যে এটার ফরম্যাট আর এটার ফরম্যাট প্রায় কাছাকাছি, কিন্তু এইখানে হচ্ছে আমরা কি করছি, ইকুয়াল তো না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ওভারলোড করেছি, আর এইটাতে হচ্ছে আমরা কপি কনস্ট্রাক্টর, যেহেতু এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন, এটাকে আমরা কপি কনস্ট্রাক্টর বলছি। তাহলে এখানে দেখো এটা আগের মতোই একই কথা। এইখানে হচ্ছে এখন এটা ওয়ান আর্গুমেন্টস কনস্ট্রাক্টর গেল, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে আমরা ওভারলোড করেছি, আর এইটা হচ্ছে আমাদের কি কপি কনস্ট্রাক্টর আছে, অর্থাৎ হচ্ছে আমরা হ্যাঁ। তো আগেই যেটা বলেছি যে এরকম কাজ কিন্তু আমরা চ্যাপ্টার 6 করেছি। তো তখন হচ্ছে ডিফল্ট যেটা ছিল, কম্পাইলার নিজ দায়িত্বে যেটা করে সেই কাজটা করে দিত। তো এখন যদি প্রোগ্রামার চায় যে না, A1 কে A3 তে আমি যখন ইনিশিয়ালাইজ করব, তখন এই কাজটা আমি নিজ দায়িত্বেই করব, তো তখন হচ্ছে সে ওই কপি কনস্ট্রাক্টর ফাংশনটা লিখবে। তো এটাকে আমরা এই ফরম্যাটও করতে পারি, এইটা এবং এটা বেসিক্যালি সেম ফরম্যাট। বুঝা গেছে? এখন একটু আগে যেটা বললাম যে এটাকে তুমি ওভারলোড না করলেও চলে, এটাকে তুমি কপি কনস্ট্রাক্টর না লিখলেও চলে, কম্পাইলার দুইটা কাজেই কি করবে, নিজ দায়িত্ব করে ফেলবে। এখন প্রোগ্রামার যদি চায় যে না, কম্পাইলার কি করলো না করলো আমার জানা দরকার নাই, আমি নিজে আমার কোড দিয়ে হচ্ছে কাজটা করব, তখন আমরা একটু আগে দেখলাম এই কাজটা হচ্ছে আমাদের ইকুয়াল অপারেটরটাকে যদি আমরা ইকুয়াল বারবার বলে ফেলি, অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে আমরা যদি ওভারলোড করতে চাই, তাহলে হচ্ছে এরকম একটা ফাংশন আমাদের লিখতে হবে। আর আমরা এই ইনিশিয়ালাইজেশনের কাজটা যদি করতে চাই নিজের কোড দিয়ে, তাহলে হচ্ছে এরকম একটা কপি কনস্ট্রাক্টর লিখতে হবে। তো এটাকে বেসিক্যালি কপি কনস্ট্রাক্টর বলে। তো একটু আগে বলছি যে এটা আমরা না লিখলেও সমস্যা নেই, কম্পাইলার নিজ দায়িত্বে করে নিত। আচ্ছা, এখানে সিনট্যাক্সটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এই যে আলফা আলফা এম্পারসেন্ট। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের সময় এটা ম্যান্ডেটরি ছিল না, কিন্তু কপি কনস্ট্রাক্টরের সময় হচ্ছে এটা হচ্ছে ম্যান্ডেটরি, যে আমরা আলফা আলফা লিখতে পারতাম কিনা, উত্তর হচ্ছে না। এই ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে, এই এম্পারসেন্টটা দিতে হবে। তো এটাকে এরকম ফরম্যাট বলে আর কি। তো কেন, সেটার এক্সপ্লেনেশন এখানে দিয়েছে। Why? Because when an argument passed by value, a copy of is constructed. When makes the copy, what makes the copy? The copy constructor. But this is the copy constructor, so it calls itself.
In fact, it calls system over and over until the compiler runs out of memory. So in the copy constructor, the argument must be passed by reference, which creates no copies. আমি যদি পাস বাই রেফারেন্স করি তাহলে কি এক্সট্রা কোনো কপি তৈরি হয় না। যেহেতু এটা কপি কনস্ট্রাক্টর, তাহলে নতুন যে কপিটা হতো সেটা আবার কল করতো, তাইলে একসময় হচ্ছে কি মেমোরি ওভারফ্লো হয়ে যেত। এই জন্য কপি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে, পাস বাই রেফারেন্স ইউজ করতে হবে। আমি এখানে পাস বাই ভ্যালু ইউজ করলে হবে না। তো এখানে জাস্ট বলেছে যে আমরা এখানে দুইটাই করেছি আর কি, যে আর তেমন কিছু নাই এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দিস পয়েন্টার নিয়ে আলোচনা করি। তো আগে বলেছি যে কিছু কিছু বইতে এটা একটু আরো আগে ভাগে আলোচনা হয়, এখানে পয়েন্টার রিলেটেড জিনিসগুলো একটু পরে আসার কারণে দিস পয়েন্টারটা আমরা অনেক পরে এসেছি। তো এটাকে বলা হচ্ছে এরকম, the member functions of every object has access to a sort of magic pointer named this pointer, which points to the object of itself. তো দিস পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্টার যেটা হচ্ছে যেই অবজেক্টের জন্য কল করা হবে সে অবজেক্টটাকে হচ্ছে কি পয়েন্ট করে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলে ভালো বুঝতে পারবো যে কথাটা মানে কি। ক্লাসের নাম দিচ্ছে ক্লাস হোয়ার, তার তিনটা অবজেক্ট হচ্ছে w1 w2 w3। তাহলে যখন হচ্ছে আমরা w1 কে কল করলাম রিভিল ফাংশন দিয়ে, তাহলে সেখান থেকে তখন দিস পয়েন্টারকে ডিসপ্লে করছি। যেহেতু w1 এর জন্য আমরা ফাংশনটাকে কল করেছি, তাহলে w1 এর অ্যাড্রেস যেখানে আছে সে অ্যাড্রেসটা হচ্ছে কি শো করবে। তাহলে আমরা এইভাবে w1 মেমোরিতে কোথায় স্টোর হয়েছে সেটা হচ্ছে পাচ্ছি। w2 এর জন্য একই, w3 এর জন্য একই। তাহলে মাই অবজেক্টস অ্যাড্রেস ইজ এত, এভাবে হচ্ছে এখানে অবজেক্ট গুলো অ্যাড্রেস গুলো হচ্ছে শো করেছে। তাহলে দিস পয়েন্টার দিয়ে হচ্ছে যেহেতু w1 এর জন্য হচ্ছে আমরা প্রথমবার কল করেছি, তাহলে w1 এর অ্যাড্রেসটাই হচ্ছে তখন হচ্ছে দিস পয়েন্টার কাছে থাকবে। যখন আমি আবার w2 এর জন্য কল করছি তখন w2 এর অ্যাড্রেসটা হচ্ছে দিস পয়েন্টার কাছে থাকবে। যখন আমি আবার w3 এর জন্য কল করছি ফাংশনটাকে, তখন w3 এর অ্যাড্রেসটা হচ্ছে দিস পয়েন্টারের কাছে থাকবে। আচ্ছা, এখন দেখো এটার আরো কিছু ইউজ দেখিয়েছে এবং এটা কি স্ট্যাটিকের মতো কাজ করবে? না না, স্ট্যাটিক এর মতো না তো, মানে যে অবজেক্ট কল করছে তার এই অ্যাড্রেসটা, অর্থ হচ্ছে যে অবজেক্টটা কল করছে দিস পয়েন্টারটা হচ্ছে তাকে পয়েন্ট করে। আলাদা আলাদা অবজেক্টের জন্য আলাদা আলাদা দিস থাকবে নাকি? প্রত্যেকটা অবজেক্ট আলাদা হইলো না, এখানে তো তাই তো দেখালাম। এখানে w1 এর জন্য যখন কল হলো তখন w1 এর অ্যাড্রেসটা শো করছে। w2 অর্থ হচ্ছে যখন যে অবজেক্টটা দিয়ে আমি কাজ করছি সেই অবজেক্টকে দিস পয়েন্টার হচ্ছে পয়েন্ট করে। মানে আমরা হচ্ছে যে দিস পয়েন্টার একই নাম দিয়ে হচ্ছে কি এক এক যে যখন যে অবজেক্ট নিয়ে কাজ করছি সেই অবজেক্টের কি পাচ্ছি, এই অ্যাড্রেসটা পাচ্ছি বা সে অবজেক্টকে পয়েন্ট করতে পারতেছি। আচ্ছা, আমরা আরেকটু পড়ি, তারপরে আবার কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, এটা এখন দেখো কি করে। এখানে দেখো মেইনে হচ্ছে জাস্ট একটা উপরে মানে একটা ফাংশনে সরি ক্লাসের নাম দিয়েছে হচ্ছে হোয়াট। এখন সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছে w। এখন w.tester যখন আমি কল করছি তাহলে ওখানে গেলাম। তাহলে এখন দেখো আগের বার তো শুধু আমি অ্যাড্রেসটা নিয়েছি, এখন আমি কি করলাম দিস পয়েন্টার কে আমি কি
আমরা যেভাবে পয়েন্টার নোটেশনে কাজ করি সেভাবে হচ্ছে কাজ করছি, মানে দিস অ্যারো আলফা ইকুয়াল টু 11। তার মানে এটা আমরা যদি এভাবে না লিখে ইচ্ছা করলে কি লিখতে পারতাম, আলফা ইকুয়াল টু 11 এটা লিখতে পারতাম। অর্থাৎ হচ্ছে আমি নর্মাল ওয়েতে না লিখে পয়েন্টারের মাধ্যমে হচ্ছে এখন লিখলাম। এখন আমি যদি লিখি দিস অ্যারো আলফা, তাহলে এটা হচ্ছে কি সি আউট আলফার মতো হচ্ছে কাজ করছে। মানে এটা হচ্ছে যে আমি মানে পয়েন্টার দিয়ে যেভাবে হচ্ছে মেম্বার ডাটাকে অ্যাক্সেস করে ঠিক একইভাবে আমি হচ্ছে কি দিস পয়েন্টার দিয়ে হচ্ছে কি মেম্বার ডাটাকে অ্যাক্সেস করতে পারলাম। এখন দেখো নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটাতে হচ্ছে আমি কি করছি, যখন আমি ইকুয়াল অপারেটরটাকে ওভারলোড করলাম, আমি বারবার ভুল বলে ফেলি, অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ওভারলোড করলাম, তখন এর আগের এক্সাম্পলে হচ্ছে আমি কিভাবে হচ্ছে রিটার্ন করেছিলাম সেটা একটু দেখো। তাহলে রিটার্নের স্টাইলটা দেখো, এইভাবে হচ্ছে আমরা রিটার্ন করেছি। তো এই সেমটাই আমরা হচ্ছে কি দিয়ে করতে পারি, আমরা কি সামনে চলে গেছি, এইভাবে হচ্ছে রিটার্ন করতে হচ্ছে দিস পয়েন্টারের মাধ্যমে হচ্ছে আমরা রিটার্ন করতে পারি। এটুকু বোঝা গেছে? তার মানে দেখো দিস পয়েন্টার আমরা প্রথম যেটা দেখলাম অ্যাড্রেস দেখায়, যে অবজেক্টটা আছে তার অ্যাড্রেস দেখায়। সেকেন্ড দেখলাম যেহেতু সেটা হচ্ছে ওই অবজেক্টকে পয়েন্ট করে, তাহলে আমরা ডিরেফারেন্সিং করে হচ্ছে ওখানে ভ্যালু অ্যাসাইন করতে পারলাম। আবার এখানে হচ্ছে যে একটা ফাংশনের রিটার্ন টাইপ হিসেবে হচ্ছে কি রিটার্নে হচ্ছে কি দিস পয়েন্টার হচ্ছে আমরা ইউজ করতে পারতেছি। তো এইটাকে হচ্ছে বিভিন্ন জায়গায় কাজে লাগানো হয়। মানে আমাদের অনেক সময় অবজেক্ট রিটার্ন করার দরকার পড়ে, তাহলে যে যার জন্য ফাংশনটাকে কল হয়েছে সেই অবজেক্টকে রিটার্ন করার জন্য হচ্ছে আমরা হচ্ছে এইভাবে রিটার্ন করতে পারি দিসের মাধ্যমে। তো অপারেটর ওভারলোডিং ফাংশনে এটা অনেক সময় মানে আমাদের কাজটা একটু কমায় দেয় আর কি, লেখাটা সহজ হয় দিস পয়েন্টার যদি আমি ইউজ করি। তো এখানে ওই যে স্ট্রিং ক্লাসটাকে করেছে, এটা দরকার নাই। মোটামুটি আমার মনে হয় এই চ্যাপ্টারে এতটুকু হলেই হবে, আর লাগবে না। এখানে এটা দেখতে পারো টাইপ আইডি, যদি এটা একটু অ্যাডভান্স জিনিস। তো আপাতত আমরা এই চ্যাপ্টার শেষ করতে পারি আর কি। তাহলে এই চ্যাপ্টারের মূল হচ্ছে ভার্চুয়াল ফাংশন, আর সাইড হিসেবে আমরা আজকে বেসিক্যালি তিনটা জিনিস করলাম। একটা হচ্ছে স্ট্যাটিক ফাংশন, আর একটা হচ্ছে কপি কনস্ট্রাক্টর, তারপরে চারটা কপি কনস্ট্রাক্টর, এরপর হচ্ছে ইকুয়াল অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ওভারলোড করা, আর লাস্ট করলাম হচ্ছে একটা দিস পয়েন্টার নামে একটা কনসেপ্ট সি প্লাস প্লাস আছে যেটা সিতে ছিল না। তো দিস পয়েন্টারের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে যে অবজেক্টের জন্য যে অবজেক্টের জন্য মেম্বার ফাংশনকে কল করা হয় ওই ফাংশন হচ্ছে ওই পয়েন্টারটা চলে যায়, ওই অবজেক্টের পয়েন্টারটা হচ্ছে যে চলে যায়। দিস পয়েন্টার হচ্ছে ওই অবজেক্টের অ্যাড্রেসটা হোল্ড করে।
আর দিসটা কি সরাসরি সি তে থাকে, সি প্লাস প্লাস থাকে এই আর তো। সি তে ছিল না, এটা সি প্লাস প্লাস এর ফ্যাসিলিটি। মানে তুমি ইচ্ছা করলে দিস এর কাজগুলো অন্যভাবে করতে পারো, এর আগে আমরা করেছি, তাই না? তো দিস দিয়ে হচ্ছে অনেক কাজ হচ্ছে মানে সিনট্যাক্সটা লিখতে সুবিধা হয়, আর কিছু কিছু জায়গায় এর মানে অ্যাপ্লিকেশনও আছে, মানে স্পেশালি হচ্ছে মানে প্রথম দুইটা যেটা দেখালাম, ওই যে লাস্টের যেটা, দা দিস পয়েন্টার ইজ ইউজফুল ইন রিটার্নিং দ্য অবজেক্ট অফ হুইচ দ্য ফাংশন ইজ এ মেম্বার। অর্থাৎ হচ্ছে তুমি যার জন্য কল করেছো মেম্বার ফাংশনটাকে, ওখান থেকে আবার তাকে হচ্ছে ওই অবজেক্টটাকে আবার রিটার্ন করতে চাচ্ছ, তো এই রিটার্নের সময় মানে দিস লিখলে হচ্ছে কি আমার সিনট্যাক্সটা অনেক ইজি হয়ে যায়। আর অনেক সময় হচ্ছে যে এর ফলে আমার ওই যে কপি করার কিছু কাজ থেকে হচ্ছে আমি বেঁচে যাই। তো মোটামুটি আমরা এই চ্যাপ্টার শেষ করি। তাহলে তোমাদের যেটা হলো যে তোমাদের ল্যাব অ্যাসাইনমেন্ট 5টা হচ্ছে আগামী মঙ্গলবার দিন 10টায় তোমাদের ভাইবা নিব এটার উপরে। আর হচ্ছে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের হচ্ছে সেম জিনিসটাই আগামী বৃহস্পতিবার দিন 3টায় নিব, একটা 10টায় আর একটা 3টায়। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা আজকে ক্লাস কি এখানে শেষ করে দিই? ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমাদের তো মঙ্গলবার দিন 10টা স্যার ম্যাথ ক্লাস আছে মনে হয়। না, এটা তো তোমাদের অনেক আগেই তো বলেছিলাম, গত সপ্তাহে তো বলে রাখছিলাম, তোমরা মঙ্গলবার নিছো কেন? ও, এটা কি তোমাদের মানে নরমাল শিডিউল বলতেছো? মনে হয় স্যার। মানে এমনি তো হচ্ছে যে তোমাদের তো এই যে কি বলে রবি সোম মঙ্গল হচ্ছে অফিসিয়ালি বন্ধ আর কি। মানে সেই হিসাবে হচ্ছে মঙ্গলবার তোমাদের হবে না, আমি সকালে তোমাদের একটা নিতে চাচ্ছি আর কি। তো ম্যাথ স্যারের ক্লাস দরকার, তো উনি মনে হয় ওই দিন ক্লাস নিয়েছিল একটা মঙ্গলবারে। ও, হ্যাঁ, আচ্ছা সিআরের তাহলে সাথে। একটা কাজ করি, আমাদের ভাইবাটা আমরা 3টায় নিই, তাহলে সমস্যা নেই। আমাদের আমাদের ক্লাস টাইম 3টায় না? ওটা সিআরে বলবে আর কি আপনাকে। আচ্ছা, সিআর বলবে না আপনাকে। এখানে ফাইনাল হয়ে যাবে আজকে। ঠিক আছে, তাহলে তোমরা সকালে যদি ম্যাথ নিতে চাও নাও, সমস্যা জি নাই। স্যার। মানে আমরা হচ্ছে বিকালে 3টায় হচ্ছে যে ভাইবাটা থাকবো, তাহলে আমাদের টাইম স্লটের সাথে অন্য কারো কনফ্লিক্ট হলো না আর কি। আর জি স্যার। ওইটা যেটা বললাম যে যেহেতু এটা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল, তো যারা হিন্দু ধর্ম নেই তাদেরকে অপশন করে দিলাম, তারা ইচ্ছা করলে দিতে পারো, অথবা তাদের জন্য হচ্ছে আমি ওই বৃহস্পতিবার দিন এই যে 3টার সময় নিব আর কি। ঠিক আছে, তবে আমি ওই গুগল ক্লাসরুমে বলবো যে কারা কারা বৃহস্পতিবার দিতে চাও, মানে অনলি ফর হিন্দু ধর্মাবলম্বী, অন্য ধর্মের হবে না। মানে তারা হচ্ছে যে তাদের আইডি গুলো দিন দিবে, মানে এটা জাস্ট আমার প্রিপারেশনের জন্য যে বৃহস্পতিবার আমার কত টাইম লাগতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।